গেল 4 দশকেও সাফল্য নেই বিমা খাতে। নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতা ও নীতিগত জটিলতাকে দুষছেন সংশ্লিষ্টরা। লোকবল সংকটের অজুহাত কর্তৃপক্ষের। রমজানের মাঝামাঝিতেই রাজধানীতে জমে উঠেছে জাকাতের কাপড়ের বেচা বিক্রি। বগুড়ায় শপিং মল থেকে ফুটপাতেও বিক্রেতাদের ভিড়। নিরাপত্তা জোরদারের দাবি ব্যবসায়ীদের। কলকারখানার বিষাক্ত বর্জ্যে দূষিত হচ্ছে রাজধানীর চারপাশের নদ নদী। পরিবেশ দূষণের পাশাপাশি বাড়ছে রোগ ব্যাধি। সরকারি হুঁশিয়ারির পরও নেই উদ্যোগ। এবং চট্টগ্রাম মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নেই হাউসকিপিং ও গার্মেন্টস ট্রেডের আধুনিক যন্ত্রপাতি। সুবিধা পাচ্ছেন না বিদেশগামীরা। আবাসন সমস্যা চরমে। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি সাজিদ রাজু। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের সঙ্গে আজ আমরা আলোচনা করব বিমা শিল্প খাত নিয়ে। আর এ নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেডের কনসালটেন্ট ABM নুরুল হক। জনাব নুরুল হক, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনার সঙ্গে আমরা আলোচনা করব, তার আগে আমরা কয়েকটি প্রতিবেদন দেখে আপনার কাছে আমরা ফিরছি। সরকারি নানা পরিকল্পনা আর হুঁশিয়ারির পরও কলকারখানার বিষাক্ত তরল বর্জ্যে দূষিত হচ্ছে রাজধানীর চারপাশের নদ নদী ও জলাধারগুলো। আর পরিবেশ দূষণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নানা রোগ ব্যাধি। অথচ নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তরল বর্জ্য শোধনাগার স্থাপন করেনি অধিকাংশ কলকারখানা। আর যারা স্থাপন করেছেন বেশি খরচের অজুহাতে তাদের অনেকেই বন্ধ রাখছেন শোধনাগার। বিস্তারিত জাফর সাদিকের রিপোর্টে। রাজধানীর শ্যামপুর কদমতলী এলাকা, এখানে প্রায় 70টি ছোট বড় ডাইং কারখানা আছে। বেশিরভাগ কারখানাতেই নেই তরল বর্জ্য পরিশোধনাগার। ফলে এসব কারখানার বিষাক্ত বর্জ্য ড্রেন হয়ে গিয়ে মিশছে বুড়িগঙ্গার পানিতে। একই চিত্র রাজধানীর পাশের ঢাকা ইপিজেড এলাকায়। উচ্চ মর্যাদাপূর্ণ শিল্প এলাকা হিসেবে এখানে প্রতিটি কারখানাতেই থাকার কথা বর্জ্য শোধনাগার। অথচ ইপিজেডের পেছনের এই খালটি দিয়ে দিনে দুপুরেই ফেলা হয় বিষাক্ত তরল। ফসল চাষাবাদ করলে ফসল মারা যায়, শারীরিক অবস্থা খারাপ, বিভিন্ন রোগ ধরে। পানির কাছে আসলেই বোঝা যায় যে টিভি ব্যবহার করা হচ্ছে না। দিনে যেমন দুর্গন্ধ, সন্ধ্যার পরে আরো বেড়ে যায়। শিল্প সংশ্লিষ্টরা বর্জ্য শোধনাগার স্থাপনে অধিক খরচের অজুহাত দেখালেও পরিবেশবিদরা বলছেন উন্নত প্রযুক্তি ব্যবহার করে কম খরচেও বর্জ্য শোধন করা সম্ভব। কেমিক্যালের যে প্রাইস, তাতে ইটিপির আপনার খরচ অনেক বেড়ে যায়। প্রত্যেকদিন যে কেমিক্যাল কস্টিং হয়, এই কেমিক্যাল কস্টিং এর জন্য ওনারা মূলত ইটিপি চালাতে আগ্রহী না। একটা ওয়েস্ট ওয়াটারের জন্য শুধু ফিজিক্যাল আর কেমিক্যাল দরকার, অথবা ফিজিক্যাল আর বায়োলজিক্যাল দরকার। আমি যদি কোনো একটাকে বাদ দিতে পারি তাহলে কিন্তু 1/3 কস্ট এমনিতে কমে যাচ্ছে, এবং রেগুলার যে রানিং কস্ট সেটাও কিন্তু কমে যাবে। সেই দিক দিয়ে কস্ট ইফেক্টিভ একটা ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট আমরা করতে পারি। আর পরিবেশ মন্ত্রণালয়ের দাবি, বর্জ্য শোধনাগারবিহীন কারখানাগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। ইটিপি ছাড়া কোনো ফ্যাক্টরি আমরা চলতে দেব না, এবং যে সমস্ত ফ্যাক্টরিতে ইটিপি নাই সেগুলো আমরা পর্যায়ক্রমে আমরা বন্ধ করে দেব। আমাদের এই অভিযান চলবে। ঢাকার চারপাশের নদীগুলো বাঁচাতে প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা ছিল। পরিশোধন ছাড়া কলকারখানার বিষাক্ত বর্জ্য নদীতে ফেলা বন্ধ করা হবে। এরপর বহু পানি গড়িয়েছে বুড়িগঙ্গা, বংশী, তুরাগ আর শীতলক্ষায়। কিন্তু অবস্থা যা ছিল তাই আছে। সংশ্লিষ্টরা মনে করছেন দূষণ বন্ধ করে নদী বাঁচাতে যা করার তা করতে হবে খুব দ্রুতই। জাফর সাদিক, সময় সংবাদ, ঢাকা। জ্ঞান ও অভিজ্ঞতার অভাবে 4 দশকেও সাফল্য পায়নি দেশের বিমা খাত। নতুন অনুমোদন পাওয়া বেশ কয়েকটি প্রতিষ্ঠান এখনো নিয়োগ দিতে পারেনি প্রধান নির্বাহী কর্মকর্তা। বিমা সংশ্লিষ্টরা বলছেন, বিমা নিয়ন্ত্রক সংস্থা ইডরার পূর্ণাঙ্গ কাঠামো না থাকায় বিমা নীতিমালা কার্যকর ও কোম্পানিগুলোর কার্যক্রম তদারকি করতে পারছে না তারা। ইডরা বলছে, লোকবল সংকটের সমাধান হলেই এ খাতের প্রসারে ভূমিকা রাখতে পারবে তারা। আমার তৈরি করা 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। যে দেশের অর্থনীতি যত বেশি উন্নত, সে দেশের বিমা খাত তত বেশি সমৃদ্ধ। কিন্তু ব্যতিক্রম বাংলাদেশে। গেল 4 দশকেও অর্থনৈতিক সমৃদ্ধির ছোঁয়া লাগেনি বিমা খাতে, বরং বছর বছর কমেছে এ খাতের প্রবৃদ্ধি। বিমা সংশ্লিষ্টরা বলছেন, নতুন কোনো পলিসি তো নেই, বরং 80% নীতিরই প্রয়োগ নেই। শুধু নাম পরিবর্তন করে চালানো হচ্ছে একই পণ্য।
বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর তৈরি হয়েছে বিমা অ্যাক্ট 2010। বিমা অধিদপ্তরকে করা হয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি ইডরা, আর 2014-তে করা হয়েছে জাতীয় বীমা নীতিমালা। কিন্তু তারপরও ধীরগতি যেন শেষ নেই এই খাতে। বেশ কয়েকটি কোম্পানি এখনো নিয়োগ দিতে পারেনি প্রধান নির্বাহী কর্মকর্তা। বীমা সংশ্লিষ্টরা বলছেন নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতা ও নীতিগত জটিলতায় পিছিয়ে আছে এ খাত। টেকনিক্যাল ম্যান পাওয়ারের একটা বিরাট শর্টেজ রয়েছে। এই টেকনিক্যাল ম্যান পাওয়ার শর্টেজের জন্য আমরা কিন্তু খুব একটা আগাতে পারিনি। তার কারণে আমরা নিউ প্রোডাক্ট আনতে পারিনি, লোকের কাছে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারিনি। তারপরে এই নন প্রফেশনালদের দিয়ে মার্কেটিং করানোর জন্য আমাদের ইন্ডাস্ট্রিটা কিছুটা ইমেজ ক্রাইসিসেও পড়েছিল। 2010-এ অ্যাক্ট হলেও এটার যে রুলস রেগুলেশন এখনো ফ্রেম করা হয় নাই। ইডরা তার এই ডেভেলপমেন্টের যে যথাযথ ভূমিকা বা রেগুলেটর হিসেবে যে ভূমিকা সেটা কিন্তু আসলে নিতে পারতেছে। এখন পর্যন্ত ইডরার মিড লেভেল এবং লোয়ার লেভেল ম্যানেজমেন্টে কোনো রিক্রুটমেন্ট হয় নাই। নানা পরিকল্পনা থাকলেও কার্যকর না হওয়ার কারণ হিসেবে লোকবল সংকটকে দায়ী করছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইডরা। আমরা যে কাজ করছি এখন, আসলে আমরা আরো যে কাজ করতে পারতাম সেটা আমাদের প্রপার ম্যান পাওয়ার না থাকার ফলে আমরা এটা করতে পারছি না। তবে লোকবল নিয়োগে অর্থ মন্ত্রণালয়কে জানানো হয়েছে, নতুন লোক নিয়োগ সম্পন্ন হলে সমস্যা অনেকটাই সমাধান সম্ভব বলেও জানায় তারা। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা এই বীমা খাতের রিপোর্টটি দেখলাম। এবারে এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অতিথি মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেডের কনসালটেন্ট ABM নুরুল হকের কাছে। জনাব নুরুল হক, আপনি তো রিপোর্টটি দেখলেন এবং আমরা গতকালও আরেকটি রিপোর্ট এই খাত নিয়ে আমরা দর্শকদের দেখিয়েছি। এখানে যেমনটি আপনাদের বীমা খাতের সংশ্লিষ্ট লোকজন তারাই বলছিলেন যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা বা বিশ্বাসযোগ্যতার জায়গাটি জনগণের কাছে, বীমা যে একটা বিশ্বাসযোগ্য একটা খাত হতে পারে, নিরাপত্তার একটা জায়গা হতে পারে, এটি তারা কিন্তু এখনো সেই বিশ্বাসযোগ্য জায়গা থেকে কিন্তু তারা এখনো পিছিয়ে আছেন আপনারা বীমা খাত। তো এইটি আসলে কেন এমন হলো? না, এটা যে একেবারে সম্পূর্ণ সত্য তা আমি বলবো না, তবে হ্যাঁ, ইমেজ প্রবলেম একটা আছে। তবে যে কোনো খাতের যে সমস্যা যেটা হয় সেটা কিন্তু এককভাবে সৃষ্টি হয় না, এখানে অনেকগুলি কারণ থাকে। তো বাংলাদেশে এই বীমা খাতের যে বর্তমান যে সমস্যা যেটা পড়েছে, আমি মনে করি যে এটা একটা খুবই মারাত্মক সমস্যার ভিতর দিয়ে বাংলাদেশ বীমা খাত যাচ্ছে। এগুলি কিন্তু আস্তে আস্তে তৈরি হয়েছে। যেমন 1984 সাল বা 85 সাল থেকে প্রথম ব্যক্তিগত পর্যায়ে বেসরকারি খাতে বীমা শিল্প আসে এবং তখন যে নিয়ন্ত্রণ সংস্থা ছিল কন্ট্রোল অফ ইন্স্যুরেন্স, তাদের একটা ভূমিকা আমি বলবো যে খুব দুর্বল ভূমিকা ছিল। তো তখন থেকেই আস্তে আস্তে কিন্তু এই যে ম্যান পাওয়ার সমস্যা, তারপরে যে রেগুলেটরি সমস্যা এবং অন্য যে সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে দানা বেঁধেছে। পরবর্তীতে যখন 2010 সালে ইডরা করা হলো, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি করা হলো, সেখানে আইন কমিশন যেটা হচ্ছিল সেখানে আমিও একজন মেম্বার ছিলাম। বড় আশা নিয়ে আমরা এই একটা করেছিলাম, যেটা পৃথিবীতে অন্যান্য দেশেও যেরকম থাকে সেরকম স্বায়ত্তশাসিত, যে তাদের ভালো একটা ভূমিকা থাকবে। তবে আমি এটা সম্পূর্ণ যে বলবো তাদের দোষ তা না, তবে আমি যেটা মনে করি যে কোনো সমস্যা সমাধান করার জন্য একটা ইচ্ছা থাকতে হবে এবং সমস্যার মূলে প্রথমে যেতে হবে। সেই মূলে যেতে হলে ডায়ালগ করতে হবে, লোকজনের সাথে আলাপ আলোচনা করতে হবে, ইন্স্যুরেন্সে যারা সংশ্লিষ্ট আছে তাদের সাথে আলাপ করে সমস্যাটা কি এবং কমিউনিকেশন করতে হবে সেই সমস্যা কিভাবে সমাধান করা যায়। আজকে যে সমস্যা বীমা খাতে সৃষ্টি হয়েছে, একটা ইমেজ প্রবলেম, দিস ইজ ওয়ান অফ দি প্রবলেম, কিন্তু আরো অনেকগুলি সমস্যা রয়ে গেছে। সে সমস্যা হয়েছে যেমন ম্যান পাওয়ার সমস্যা একটা, বা এই ব্যক্তিগত পর্যায়ে মানে বেসরকারি খাতে আসার পরেও কিন্তু আজ পর্যন্ত সেইভাবে 2-4টি কোম্পানি ছাড়া কোনো কোম্পানি ম্যান পাওয়ার রিক্রুটমেন্টের যে একটা প্রসিডিওর থাকে সেটা ফলো করেনি। আমাদের দেশে কিন্তু ভালো ভালো ছেলেরা আছে, তাদেরকে যদি ভালো বেতন দেওয়া যায়, অ্যাট্রাকশন করা যায়, দে ক্যান প্রডিউস গুড রেজাল্ট, কিন্তু সেটা কিন্তু আমরা এই ব্যক্তিগত মানে বেসরকারি খাতের কোম্পানিগুলি করছি না। দ্বিতীয় হচ্ছে যে সরকারি পর্যায়ের একটা নেগলিজেন্স রয়ে গেছে। নেগলিজেন্স আমি ঠিক বলবো না, বলবো যে একটা মানে এই খাতটা মনে হচ্ছে যেন একটা এটা একটা বাহুল্য খাত বলে মনে হচ্ছে আমার কাছে। ব্যাংকিং খাতের প্রতি যেরকম ভাবে সরকারের নিয়ন্ত্রণ আছে, যেরকম ভাবে ওয়ার্ল্ড ব্যাংকের আছে, অ্যাসিস্ট্যান্স আছে এবং সেখানে যত রকম দেওয়া হয়,
হ্যাঁ, কারণ সেটা হচ্ছে নগদ অর্থের জায়গা। আচ্ছা, কিন্তু বিমা খাতটা কিন্তু আমরা কিন্তু লাইফের ক্ষেত্রে বিশেষ করে এবং জেনারেলের ক্ষেত্রেও আমরা কিন্তু মাঠে ময়দানে ঘুরে মানুষের কাছ থেকে পয়সা সংগ্রহ করে নিয়ে আসি, এটা কিন্তু অটোমেটিক্যালি কেউ দেয় না। ব্যাংকে কিন্তু মানুষ অটোমেটিক্যালি যে টাকা ডিপোজিট করে এবং সেখান থেকে নগদ অর্থ পাওয়া যায়, কিন্তু আমরা কিন্তু অনেক কষ্ট করে সংগ্রহ করি। অর্থমন্ত্রী বলেছেন যে এটি হচ্ছে ফাঁকিবাজের একটি খাত এবং মানুষ বীমা করলে আপনারা যে কোম্পানিগুলো যেটি করেন যে হয়তো 1000 মানুষ যদি আপনাদের একটা কোম্পানিতে বীমা করে, আপনারা বীমার সেই টাকাটা ফেরত একজনকে দিলে আপনারা যে বড় করে অনুষ্ঠানটা করেন সেই টাকা দিয়ে হয়তো আরো অনেক কিছু করা যেত, আর বেশিরভাগ মানুষ হয়তো আপনাদের এখান থেকে প্রতারিত হচ্ছে। এই ব্যাপারটি কিন্তু বহুদিন ধরে চলে আসছে, এইটার ব্যাখ্যা আপনি কি দিবেন? জি, মাননীয় অর্থমন্ত্রীর কথা যেটা বলেছেন, উনি আমারও একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, উনি যেটা কমেন্ট করেছেন সে সম্পর্কে আমি কিছু বলবো না। তবে একটি জিনিস বলবো যে সরকারি পর্যায়ে যারা থাকেন তারা যে সমস্ত কথাবার্তা বলেন সেটা কিন্তু জনসাধারণের ভিতরে একটা এফেক্ট করে। সরকারি পর্যায়ে নেতা নেত্রী যারা আছেন তারা যে পোশাকটি পরেন সেটাও কিন্তু অনেক জনসাধারণ সেটাকে অনুকরণ করতে চায়। কাজে সরকারি পর্যায়ে যে সমস্ত বক্তব্য দেওয়া হয় সেগুলি অত্যন্ত বুঝে শুনে দেওয়া উচিত। আমি এই ক্ষেত্রেই বলবো, কথাটা আমি আগেও রিপিট করেছি, যে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, যুদ্ধকালীন প্রধানমন্ত্রী দ্বিতীয় মহাযুদ্ধের সময় উইনস্টন চার্চিল ছিলেন, ফেমাস প্রাইম মিনিস্টার অফ ইংল্যান্ড। উনি একবার বলেছিলেন যে আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমি ইংল্যান্ডের প্রত্যেক দরজার উপরে বীমা শব্দটি লিখে দিতাম। তাহলে আপনি চিন্তা করুন যে তার এই বক্তব্য আজও আমরা 50 বছর 60 বছর পরেও আজকে আমরা সেটা স্মরণ করছি। যাক, ও ব্যাপারে আমি কিছু বলবো না। তবে সরকারি পর্যায়ে এটাকে যাতে শ্রীবৃদ্ধি হয় এই সেক্টরে সেরকম ভাবেই মন্তব্য করা উচিত যাতে পাবলিক অনুপ্রাণিত হয়। বীমা খাতের 4 দশক পেরিয়ে গেছে, আপনাদের জ্ঞান এবং অভিজ্ঞতার অভাব আছে বলছেন। এই 4 দশকেও আমরা কেন সেই সমৃদ্ধ হতে পারলাম না এই খাতে? এটার একটু ব্যাকগ্রাউন্ড বলতে হয়, কারণ আমি ন্যাশনাল সেক্টরেও কাজ করেছি, জীবন বীমা কর্পোরেশনের জেনারেল ম্যানেজার ছিলাম। জি। তো আমাদের এই বীমা খাতটাকে 3টি ভাগে আমি ভাগ করি আর কি। একটি হচ্ছে যে সরকারি পর্যায়ের এক খাত, বেসরকারি পর্যায়ের এক খাত এবং তৃতীয় পর্যায়ে যেটা আধুনিক ইয়েতে যেটা আসছে। আচ্ছা। তো ওই সময়টায় যেমন 1972 থেকে আরম্ভ করে 1984 পর্যন্ত সাধারণ বীমা কর্পোরেশন এবং জীবন বীমা কর্পোরেশন, এই দুটি কর্পোরেশন ন্যাশনালাইজ ছিল। এখানে কিন্তু রিক্রুটমেন্টটা ঠিক সেভাবে হয়নি। আমার কর্পোরেশনে, জীবন বীমা কর্পোরেশনে আমার যদ্দূর মনে পড়ে একবার শুধু আমরা ব্যাপকভাবে কিছু রিক্রুট করেছিলাম, আর কোনো নতুন রিক্রুটমেন্ট হয়নি। তো সেখানে একটা জনবলের বিরাট আপনার গ্যাপ পড়ে গেছে। আমরা যারা এসছি, আমরা সেই 60-এর দশকে আমরা পাকিস্তানে তখন হোল পাকিস্তান বেসিস রিক্রুটমেন্ট হতো, তখন আমরা অনেকেই এই বীমা পেশায় চলে আসি। এই সমস্ত লোকগুলি কিন্তু এই সময়টায় বীমা খাতে ছিল, নতুন কোনো সৃষ্টি হয়নি। এরপরে যখন প্রাইভেট সেক্টরে যখন আসলো তখন 2-4টি কোম্পানি ছাড়া অন্যান্য কোম্পানিগুলিও কিন্তু আপনার এইভাবে রিক্রুটমেন্ট করার কোনো পলিসি ফলো করেনি বলেই আমার মনে হচ্ছে। কারণ রিক্রুটমেন্টের পলিসিটা কি হবে? আপনার হোল দেশব্যাপী আপনি পত্র পত্রিকায় দিবেন, সেখান থেকে অ্যাপ্লিকেশন কল করবেন, একটা কম্পিটিশন হবে, সেখান থেকে আপনি ভালো লোকগুলিকে বেছে নিয়ে আসবেন এবং রিক্রুট করবেন। সেই জাতীয় রিক্রুটমেন্ট কিন্তু কোনো কোম্পানিতেই এখন পর্যন্ত আমার জানা নাই। তাহলে এটা একটা বিরাট রিক্রুটমেন্টের জায়গাটা থেকে একটা বিরাট একটা ব্যাপার হচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে যে আপনার বীমাটা একটু সবাই, আপনি যেটা কেউ বলেছেন যে এটার উপরে বিশ্বাস যেন মানুষের আসছে না। তো সেই আসছে না যে কারণটা হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের শিক্ষা দীক্ষার ভিতরে কিন্তু বীমার যে একটা খাত আছে সেটার কিন্তু কোনো ভূমিকা আমি দেখি না। মানে মানুষকে জানানোর ব্যাপারে বা শিক্ষা কারিকুলামের ভিতরে যে বীমার ব্যাপারে একটা কিছু নিয়ে আসা। আপনাদের যে বীমার পলিসিগুলো হয় এর মধ্যে বলা হচ্ছে যে প্রায় 80% পলিসি ল্যাপস হয়ে যায়, কোনো না কোনো ভাবে সেগুলো হচ্ছে মানে কি বলে এটা, চালু থাকে না। তো এইটার কারণ আপনারা কি, মানে এই বীমা পলিসি চালু করেন কিন্তু থাকে না? আমি কিন্তু বর্তমানে যে জেনারেল সেক্টরে আছি, বাট আমি কিন্তু আমার মেজর টাইম লাইফের ক্যারিয়ারের আমি লাইফে কাটিয়েছি। তো সেক্ষেত্রে আমার যেটা অভিজ্ঞতা বা থেকে বলতে পারি সেটা হচ্ছে, প্রথম হচ্ছে যে
লাইফে যে বিমা পলিসি করা হয় এটা কিন্তু বাধ্যবাধকতা নাই, এটা কিন্তু মানুষকে মোটিভেট করে তাকে বিমার যে উপকারিতা সেটার জন্য পলিসি সেল করা আছে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রেশার সেল করা হয়, অর্থাৎ তিনি বিমা করতে চাচ্ছেন না বা তাকে বিভিন্ন কৌশলে, হয়তো একজন ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরকে একটা এজেন্সি দেওয়া হয়েছে, তিনি একটা পলিসি সেল করলেন, কাস্টমার অফিসারের মাধ্যমে করলেন, কাজে এই সমস্ত যে প্রেশার সেল যেগুলি করা হয় সেই পলিসিগুলি সাধারণত কিন্তু চলে না, দীর্ঘদিন আর চলে না। দ্বিতীয় হচ্ছে যে এই অ্যাওয়ারনেসের প্রশ্নটা আবারও এসে যায় যে যারা পলিসি করেন তারা বিমার এই প্রিমিয়াম দেওয়াটা একেবারে বাধ্যবাধকতা মনে করেন না। তার যখন অন্য একটা প্রয়োজন চলে আসে তখন এই বিমার প্রিমিয়ামটা না দিয়ে তিনি অন্য প্রয়োজনটাকেই। আচ্ছা, এটা তো বেসরকারি খাতে, কিন্তু সরকারি সম্পত্তির বিমা তো উন্নত দেশগুলোতে অনেক বেশি থাকে, আমাদের দেশে এত কম কেন তাহলে? সেটাও আমি বলবো যে এই বিমার যে উপকারিতা অ্যাওয়ারনেস যেটা আমাদের ভেতরে নাই, এই জিনিসটার মানে সম্পর্কে জ্ঞান না থাকার জন্যই এটা হচ্ছে। কারণ আপনি বাইরে যে কোনো একটা উন্নত দেশে যাবেন, সে আমেরিকা, ইংল্যান্ড বা যেখানে যাবেন, সেখানে কিন্তু প্রতিটা ক্ষেত্রে বিমা, আপনি গাড়ি কিনবেন বিমা, আপনি বিল্ডিং কিনবেন বিমা, আপনি ব্যবসা বাণিজ্য করবেন বিমা ছাড়া, হেলথ ইন্স্যুরেন্স এগুলি ছাড়া আপনি কেউ চলতে পারে না। কিন্তু আমাদের দেশে সেই জিনিসটি এখনো আসেনি। এখানে সরকারের একটা বড় ভূমিকা আছে। সরকার যদি এই ক্ষেত্রে আপনার বিভিন্ন ক্ষেত্রকে কম্পালসারিও করে দিতে পারেন, যেমন হাউস বিল্ডিং আছে, হাউস বিল্ডিং থেকে লোন দেওয়া হয়, সেখানে কম্পালসারি করে দেওয়া যে বাড়ি যে লোন নেবে তাকে ইন্স্যুরেন্স করতে হবে। আবার সরকারি খাতে যে সমস্ত বিল্ডিং আছে সেগুলি বিমা করতে হবে। আমি আপনাকে একটা এক্সাম্পল দেই যে আপনার নিউ ইয়র্কের যে টুইন টাওয়ার যেটা আপনার ধ্বংস হলো এভাবে, এটা অভিনব কৌশলে হয়েছে, কেউ কখনো চিন্তা করেনি। কিন্তু ওই টুইন টাওয়ারের প্রতি বছর কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলারের বিমা করা হতো, এবং যে বছর এই দাবিটা উত্থাপিত হয়েছে সে বছর কিন্তু ইন্স্যুরেন্স ক্ষেত্রে একটা বিরাট ক্রাইসিস দেখা দিয়েছিল যে এত বড় বিমা পলিসির এগেইনস্টে পেমেন্ট করা হয়েছে। কাজেই এই ক্ষেত্রে এই জিনিসটি আসে যে অনেকে মনে করে যে আমার তো ক্লেম হচ্ছে না, কিছু হচ্ছে না, ভূমিকম্প হচ্ছে না বা ঝড় আসছে না, কিন্তু এটা যে কখন আসবে কেউ কিন্তু জানে না। এটাই হচ্ছে বিমার বিউটি, আনসার্টেনটি। সেই আনসার্টেনটিকে আপনার নিয়ন্ত্রণ করার জন্যই কিন্তু বিমা করা হয়। আমরা আশা করি যে সব ক্ষেত্রে, সরকারি বেসরকারি সব ক্ষেত্রে সচেতনতা তৈরি হবে এবং বিমা খাত উত্তরোত্তর সমৃদ্ধি আমরা কামনা করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম বিমা খাত নিয়ে, দেশের বিমা শিল্প খাত নিয়ে। আমাদের আজকের অতিথি ছিলেন মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের, মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেডের উপদেষ্টা এবিএম নুরুল হক। তার সঙ্গে কথা বলছিলাম এই খাতের বিস্তারিত সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। আমরা চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। ঈদ পোশাকের পাশাপাশি রমজানের মাঝামাঝিতে জমে উঠেছে জাকাতের কাপড়ের বেচা বিক্রি। রাজধানীর বিভিন্ন বিপণী বিতান ঘুরে দেখা গেছে 350 থেকে 400 টাকায় ভালো মানের জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যাচ্ছে। জাকাতের কাপড় বলে পরিচিত হলেও বিক্রেতারা বলছেন গরিব অসহায় মানুষকে দানের ক্ষেত্রে দামের বিচার না করে গুণগত মান নিশ্চিত করা উচিত। বিস্তারিত মোস্তফা মাহবুবের প্রতিবেদনে। ইসলাম ধর্মমতে প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির জন্য জাকাত ফরজ, আর দেশে ঐতিহ্যগতভাবেই জাকাতের অর্থ দিয়ে অসহায় গরিব দুঃখীদের কাপড় দান করার চল রয়েছে। তারই ধারাবাহিকতায় এবারও নানা মানের জাকাতের কাপড় এসেছে বাজারে। রাজধানীর ইসলামপুরের পাইকারি মার্কেট ঘুরে দেখা গেল 250 থেকে 550 টাকায় বিক্রি হচ্ছে এসব শাড়ি। যার অন্তরে বেশি প্রবল থাকে সে ভালো জিনিসটাই দেয়, আর অনেকে মনে করে আমি নাম প্রচার করব। আপনার 320 টাকা পর্যন্ত আছে, যেটা আপনার বেশি মার্কেটে চলে, আর এক্সপেন্সিভ দেখা গেল আপনার অনেক উপরও আছে, 350 500। গেছেবার জাকাতের কাপড় মোটামুটি ভালো চলছিল, এবার জাকাতের কাপড় উঠেছে কাস্টমার মার্কেটে ধরতে গেলে তুলনামূলকভাবে নাই। দেশে এখনো অতি দরিদ্রের একটি বড় অংশ রয়েছে যাদের বছরে একবারও নতুন জামা কেনার সামর্থ্য নেই। ঈদ এলেই তারা অপেক্ষা করেন জাকাতের কাপড়ের জন্য, আর তাই এসব কাপড় থেকে খুব বেশি মুনাফা করেন না বলে দাবি ব্যবসায়ীদের। আমরা 100 পিস নিলেও যেই দাম, 500 পিস নিলেও একই দাম, আর 5 পিস নিলে একই দাম। তবে 10 পিস নিলে আমরা মনে করি যে এটা পাইকারি দামে চলে গেল। 20 রোজার পরে দেখা গেছে যে লাগতে পারে বেচা কিনা, এখনো তেমন একটা লাগে না। আগে যেরকম আসলে কম দামি জিনিস বেশি মানুষকে দেয়, কিন্তু এখন ওরকম নাই। যেমন 220 টাকা, 250 টাকা, 300 টাকা, 250 টাকা, 300 টাকা এই রেঞ্জের বেশি নেয়।
বিক্রেতারা জানালেন জাকাত দেওয়ার ক্ষেত্রে দেশীয় কাপড়ের চাহিদাই বেশি থাকে। রাজধানীর গুলিস্তান, নিউ মার্কেট, মিরপুর সহ অন্যান্য খুচরা বিপণী বিতান ঘুরে দেখা গেল 125 থেকে শুরু করে 270 টাকায় লুঙ্গি এবং 280 থেকে শুরু করে 580 টাকায় বিক্রি হচ্ছে জাকাতের শাড়ি। 500 টাকা দামের কাপড়ও জাকাত হিসাব করে দেয়, কিন্তু আসলে জাকাতের হিসাব করে কোনো কাপড় তৈরি হয় না। যেটা কোম্পানিতে দেখা গেছে একটু বেশি দামেরও করে, একটু কম দামেরও তৈরি করে, ওইটাই আর কি নেয় একজনের, মানে যার যার বাজেট অনুযায়ী। তবে পরিমাণে বেশি কিনলে খুচরা বাজারেও পাইকারি দরে পাওয়া যাচ্ছে এসব কাপড়। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। এদিকে জমে উঠেছে বগুড়ার ঈদ বাজার। অভিজাত শপিং মল থেকে শুরু করে ফুটপাতের দোকানগুলোতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন দোকানিরা। এই অবস্থায় মার্কেটগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি ব্যবসায়ীদের। অবশ্য কেনাকাটা ও ব্যবসায়িক কার্যক্রম নির্বিঘ্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার। মাজিদুর রহমানের তথ্য ও রবিউল ইসলাম রবির ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 10 রোজার পর থেকে বগুড়ার শপিং মল ও বিপণী বিতানগুলোতে জমে উঠেছে ঈদের বেচাকেনা। ক্রেতাদের আকর্ষণে শপিং মলগুলোতে সাজানো হয়েছে বাহারি ডিজাইনের পোশাকের পসরা। শহরের জলেশ্বরীতলা, নবাববাড়ি, নিউ মার্কেট ও হকার্স মার্কেটের দোকানগুলোতে এখন উপচে পড়া ভিড় সব বয়সী ক্রেতাদের। আর ভিড় এড়াতে পছন্দের পোশাকটি সহজে খুঁজে পেতে অনেকেই আগেভাগে সেরে নিচ্ছেন কেনাকাটা। প্রতিবারের মতো এবারও ঈদ বাজারের বড় একটি অংশ দখল করে নিয়েছে ভারতীয় পোশাক। এবছর ক্রেতাদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে কটকটি নন্দিনী, কিরণমালা, পিউ 3 পিস সহ বিভিন্ন ডিজাইনের ভারতীয় পোশাক। এদিকে বাহারি ডিজাইনের কাপড়ের সঙ্গে মিলিয়ে জুতা, ব্যাগ সহ প্রসাধনী কেনাকাটাতেও ব্যস্ততা বাড়ছে ক্রেতাদের। ঈদের মোটামুটি সব প্রস্তুতি শেষ করে ফেলছি, তো আজকে কসমেটিক কিনতে আসছে। ড্রেসের সাথে মানে ম্যাচিং করে জুয়েলারি, কানের দুল, মালা। ঈদের জামা কিনলাম, জামার সাথে ম্যাচিং করে কসমেটিক কিনলাম আর কি। অনেকগুলো 3 পিস দেখলাম, খুব ভালো লাগলো, তো একটা কিনলাম। হকার্সের দাম কম, যার জন্য নিউ মার্কেট থেকে এখানে আসা। আমরা গরিব মানুষ, আমরা এখানে ওজন কিনতে এসেছি। এই অবস্থায় কেনাকাটা ও ব্যবসায়িক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে মার্কেটগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি ব্যবসায়ী নেতাদের। আমাদের যে টার্গেট ছিল ঈদকে ঘিরে, আমরা মনে করি সেটা ফুলফিল করা সম্ভব। কম অবস্থায় বেচা কেনা হয় নাই, এখন একটু শুরু হয়েছে, লাস্টের দিকে মনে হয় একটু ভালো হবে আশা করছি। আমরা এখানে একটা ক্যাম্প করেছি, যেখানে পুলিশ এসপি সাহেবের সাথে যোগাযোগ করেছি। সেদিক থেকে আমরা আশা করতেছি যে আগামী দিনগুলোতে যেন নিরাপত্তা ব্যবস্থাটা এরকমই থাকে। অবশ্য সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা। নিরাপত্তা বাস্তবায়নের জন্য আমি পিকেট ফোর্স দিয়েছি, বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টে আমরা চেকপোস্ট বসিয়েছি, আমি সাদা পোশাকে ফোর্স মোতায়েন করেছি। ঈদ উল ফিতরকে ঘিরে এবার এ জেলায় প্রায় 500 কোটি টাকা ব্যবসার আশা করছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, বগুড়া। সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ নারী গৃহকর্মী ও পোশাক কর্মীর চাহিদা ক্রমশ বাড়লেও চট্টগ্রাম মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এই হাউসকিপিং ও গার্মেন্টস ট্রেডের আধুনিক প্রশিক্ষণ যন্ত্রপাতি নেই। ফলে সৌদি আরব, ওমান, কাতার, হংকং, জর্ডান, মরিশাস সহ নারী জনশক্তি নিতে আগ্রহী দেশে ব্যবহৃত আধুনিক গৃহস্থালী যন্ত্রপাতি পরিচালনার প্রশিক্ষণ পাচ্ছেন না বিদেশগামীরা। অন্যদিকে ডরমিটরি না থাকায় প্রশিক্ষণার্থীদের আবাসনের ব্যবস্থা করতে সমস্যায় পড়ছে কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বর্তমানে বাংলাদেশ থেকে নারী গৃহকর্মীর পাশাপাশি পোশাককর্মীও নিচ্ছে। এক্ষেত্রে সরকার বিদেশগামী গৃহকর্মীদের হাউসকিপিং এর ওপর 21 দিনের প্রশিক্ষণ বাধ্যতামূলক করলেও চট্টগ্রাম সহ 6টি মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নেই হাউসকিপিং এ ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতি। একইভাবে গার্মেন্টস ট্রেডও যুগোপযোগী কম্পিউটারাইজড মেশিন না থাকায় প্রশিক্ষণে ঘাটতি থেকে যাচ্ছে। রুম, বাথরুম, রান্নাঘর, তারপরে রান্নাঘরে কি কি ইকুইপমেন্ট থাকে সেটা রান্নাঘরের জন্য আলাদা করে সাজিয়ে দিলে আমাদের ক্লাস নিতে আরো সুবিধা হবে। আমরা যে মেশিনগুলো দিয়ে ছাত্রীদের শেখাচ্ছি সেগুলো একটু ব্যাকডেটেড, তো এখান থেকে এগুলো প্রশিক্ষণ দিয়ে ওখানে গিয়ে গার্মেন্টসে গিয়ে যখন ওরা কাজ করতে যায় কিছুটা ওরা অসুবিধার সম্মুখীন হয়। এক্ষেত্রে দেশে ও বিদেশে চাকুরির চাহিদা অনুযায়ী নিজেদের দক্ষ করে তুলতে মহিলা টিটিসিতে আধুনিক প্রশিক্ষণ যন্ত্রপাতি সরবরাহের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। কম্পিউটার মেশিন হলে আমাদের জন্য কাজ করার সুবিধা ভালো, আমরা বাইরে গিয়ে মানে খুব দ্রুতভাবে কাজটা করতে পারবো। তো আধুনিক নতুন মেশিনগুলো লাগবে, যার কারণে আমরা ওখানে যাই কোনো কাজে যাতে বাধা না খাই। এদিকে হাউসকিপিং সহ প্রতি বছর 10টি ট্রেডে চট্টগ্রাম মহিলা টিটিসি থেকে 3000 শিক্ষার্থী কারিগরি প্রশিক্ষণ নেয়, কিন্তু তাদের জন্য নেই কোনো ডরমিটরি বা আবাসনের ব্যবস্থা। মেয়েদের ডরমিটরি
এবং টিচার স্টাফদের কর্মকর্তা কর্মচারীদের জন্য ডরমেটরি এগুলা আবাসন ব্যবস্থা করলে এখানে প্রশিক্ষণ ব্যবস্থা আরো সুষ্ঠুভাবে পরিচালনা করতে সুবিধা হবে। 2015 পর্যন্ত 3 লাখ বাংলাদেশি নারী বিশ্বের বিভিন্ন দেশে চাকুরি নিয়ে গেছেন। থাকার ব্যবস্থা সহ 6টি মহিলা টিটিসিকে আধুনিকায়ন করা হলে এ সংখ্যা আরো বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। হাজারে শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। ডক্টর ইউনূসের কারণেই ক্ষুদ্র ঋণ ব্যবস্থার উন্নয়ন করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সোমবার দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন। এ সময় অর্থমন্ত্রী বলেন, সরকার যখনই ক্ষুদ্র ঋণের উন্নয়নে কোনো পদক্ষেপ নিতে যায়, ডক্টর ইউনূস তাতে বাধা হয়ে দাঁড়ান। সবসময় দে হ্যাভ বিন কানেক্টেড উইথ অ্যান ইন্ডিভিজুয়াল গেছেন শেষ। এটা ইউনূস সাহেব প্রথম এটা সৃষ্টি করলেন। ইট ইজ নট ডিপেন্ডেন্ট অন অ্যান ইন্ডিভিজুয়াল, এটা একটা সিস্টেম এবং সেই সিস্টেমটা হচ্ছে গ্রামীণ ব্যাংক। তো দুর্ভাগ্যের বিষয় ইউনূস সাহেব নিজে যদিও সৃষ্টি করলেন যে এটা একটা ইনস্টিটিউশন হবে, তারপরে উনি হয়ে গেলেন গ্রামীণ ব্যাংক। হিজ সিস্টেম হ্যাজ অলসো ডেভেলপড ওভার টাইম। এখন এটা ডেভেলপমেন্টের প্রয়োজন, কিন্তু সেই প্রয়োজনটা আমরা এগুতে পারছি না বিকজ অফ হিম ইনডাইরেক্টলি। কেন উনি কেস দিয়ে সবকিছু বন্ধ করে রাখেন, উনি নিজে দেন না, ওনার সমর্থকরা কেস অনবরত দিতেই থাকেন এবং তারপরে কোনো কিছু আমরা এই গত 4-5 বছর ধরে কোথাও একটি পদক্ষেপ দিতে পারিনি। বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন না পাওয়া এমএলএম কোম্পানিগুলোর প্রতারণা সম্পর্কে দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল দুপুরে জাতীয় সংসদে 300 বিধিতে দেয়া বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে অনুমোদন না পাওয়া কোম্পানিগুলোর রিট আবেদন উচ্চ আদালত স্থগিত করায় কোম্পানিগুলো তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। আমাদের মন্ত্রণালয় পরীক্ষা নিরীক্ষা করে এদের লাইসেন্স আমরা দেইনি। মন্ত্রণালয় কর্তৃক আপিল আবেদন খারিজকৃত অধিকাংশ কোম্পানি মহামান্য হাইকোর্টে রিট মামলা দায়ের করে কোম্পানির কার্যক্রম পরিচালনা করে চলেছে। কোথাও এমএলএম ব্যবসার নামে কেহ কোনো প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা বা প্রণীত আইনের আওতায় কোনো অপরাধ করলে তাদের বিরুদ্ধে মাল্টি লেভেল মার্কেটিং কার্যক্রম নিয়ন্ত্রণ আইন 13 মোতাবেক আইনি পদক্ষেপ গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে গত 16 ডিসেম্বর 2014 তারিখে দেশের সকল বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি রেঞ্জসমূহ, জেলা প্রশাসক, পুলিশ সুপার বরাবর পত্র জারি করা হয়। এ বিষয়ে মাঠ প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। আশা করি দেশের সাধারণ মানুষ এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করবে। 3 মাসের বকেয়া বেতন বোনাস পরিশোধের দাবিতে আশুলিয়ার এশিয়া ডিজাইন লিমিটেডের শ্রমিকদের অবস্থান ধর্মঘট চলছে। দ্বিতীয় দফায় দ্বিতীয় দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে এই ধর্মঘট করছেন শ্রমিকরা। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে 2 জুলাই থেকে প্রথম দফায় অবস্থান নেওয়ার পর মালিকপক্ষের আশ্বাসে 4 জুলাই কর্মসূচি স্থগিত করে তারা। কিন্তু আশ্বাস অনুযায়ী বেতন বোনাস পরিশোধে যথাযথ পদক্ষেপ না নেওয়ায় সোমবার সকাল থেকে আবারও ধর্মঘটে যায় শ্রমিকরা। এর আগে কোনো ধরনের নোটিশ ছাড়াই শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ না করে 25 জুন অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করে দেয় বিকেএমই এর সদস্য এই প্রতিষ্ঠানটি। 2 দিন অবস্থান ধর্মঘটে ছিলাম। তারপর কর্তৃপক্ষ গতকালকে আমাদেরকে বেতন দেওয়ার আশ্বাস দেওয়ার পর আমরা সে অবস্থান ধর্মঘট স্থগিত করি। গতকালকেও আমাদেরকে নিরাশ করেছে, আমাদের সাথে প্রতারণা করেছে। এখন সামনে ঈদ আসতেছে, বাড়িওয়ালাদের অত্যাচার, অনেকে বাসা থাকতে পারে না। আমরা সব দিক থেকে কোনো আশ্বাস না পেয়ে আবার আমরা অবস্থান ধর্মঘটে আসতে বাধ্য হয়েছি এবং যে পর্যন্ত আমরা কোনো আশ্বাস না পাবো, যে পর্যন্ত বেতন না পাবো, এই শ্রমিকরা ততদিন এই অবস্থান ধর্মঘটে এখানে অবস্থান করবে। দেশের পোশাক শিল্প চ্যালেঞ্জিং সময় পার করছে বলে জানিয়েছেন তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএম এর সভাপতি আতিকুল ইসলাম। সোমবার রাজধানীতে আর্মি গলফ ক্লাবে বিজিএম এর আয়োজনে ইফতার অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এই সময় প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে বাংলাদেশের এই প্রধান রপ্তানি খাতকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন তিনি। অনুষ্ঠানে বিজিএম এর নেতাকর্মী, বিশিষ্টজন, বিভিন্ন পোশাক কারখানার মালিক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। কক্সবাজারে হেলে পড়া মৎস্য অবতরণ কেন্দ্রটি এখনো ভেঙে ফেলার উদ্যোগ নেয়নি প্রশাসন। ভবনটি যে কোনো মুহূর্তে বাঁকখালী নদীতে ধসে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। এতে আতঙ্ক বিরাজ করছে মাছ ব্যবসায়ী, ট্রলার মালিক, শ্রমিক ও জেলেদের মাঝে। গত রাতে দ্বিতল ভবনটি হঠাৎ হেলে পড়ে এবং ভবনের নিচের 15টি পিলার সরে যায়।
কক্সবাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারে হেলে পড়েছে মৎস্য অবতরণ কেন্দ্রের এই দ্বিতল ভবনটি। একই সঙ্গে সরে গেছে ভবনের নিচের 20টিরও বেশি পিলার। যে কোনো মুহূর্তে এটি বাকখালী নদীতে ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এখানকার যারা মৎস্য ব্যবসায়ীরা রয়েছেন তারা আজ সকাল থেকে অবস্থান করছেন এবং তারা এক আতঙ্কের মধ্যে রয়েছে। তারা বারবার তাগাদা দেওয়ার পরও প্রশাসন এটি ভেঙে ফেলার কোনো উদ্যোগ নেয়নি। এটা যে কোনো মুহূর্তে ধসে পড়ার সম্ভাবনা আছে। আমাদের উপরে অফিস আছে, উপরে অফিসের ভিতরে মালামাল আছে। আমরা বের হইলেও মালামাল এখন পর্যন্ত বের করতে পারিনি। এখানে কোনো ধরনের কাজ করার আর উপযোগী নাই, সেই জন্য এখানের প্রায় 5000 শ্রমিক ভোগান্তিতে আছে। বিগত 5 বছর ধরে এটা আস্তে আস্তে এটা নিচের থেকে মাটি সরে যাচ্ছে, কিন্তু এটা যদি কাজ করতো তাহলে এটা টাকা যেত। আমরা আল্লাহর রহমতে বেঁচে গেছি যে বিল্ডিংটা রাত্রিকালীন ধসে যাওয়ার কারণে হয়তো রানা ফেলাদের মতো অ্যাক্সিডেন্ট হতে পারতো। মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক জানিয়েছেন 1965 সালে নির্মিত হয়েছিল জেলার এই সর্বপ্রথম মৎস্য অবতরণ কেন্দ্রটি। এরপর আর কোনো সংস্কার করা হয়নি। তবে 2012 সালে এটিকে পরিত্যক্ত ঘোষণা করা হলো। এখানকার স্থানীয় যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা এখানে কার্যক্রম চালিয়ে নিয়ে যান। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা সম্ভব হয়নি। তো ভেঙে ফেলার বিষয়ে ডিসি মহোদয় মানে কক্সবাজারের প্রশাসন মিলে রাত্রে মিটিং হয়েছে। ডিসিশন এখনো আমি পাই নাই। ডিসিশন পেলে আপনাদের অবহিত করব। সোমবার রাতে হঠাৎ করে বিকট শব্দে এই মৎস্য অবতরণ কেন্দ্রটি হেলে পড়ে। এরপর কক্সবাজারের জেলা প্রশাসক এটি পরিদর্শনে আসেন। ওই সময় আমাদেরকে জানিয়েছিলেন হেলে পড়া ভবনটি মঙ্গলবার সকালের মধ্যে ভেঙে ফেলার একটি সিদ্ধান্ত নেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত এর কোনো কার্যক্রম শুরু হয়নি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার পার্টি করেছে নান্দুস রেস্টুরেন্ট। সোমবার গুলশান শাখায় ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত স্কুলের 50 জনেরও বেশি শিক্ষার্থীদের নিয়ে দক্ষিণ আফ্রিকার চেইন রেস্টুরেন্ট নান্দুস বাংলাদেশ এই ইফতার পার্টির আয়োজন করে। সুবিধাবঞ্চিত এসব শিশুদের উৎসাহিত করতে এই সময় উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব শারমিন লাকি ও ইরেশ জাকের। গ্রাহকদের আরও উন্নত সেবা দিতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চাঁদপুরের শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার চাঁদপুরে ব্যাংকটির নতুন শাখার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী। এ সময় ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং গ্রাহকরা উপস্থিত ছিলেন। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। 5 জুলাইয়ের গণভোটে না জয়যুক্ত হওয়ার পর গ্রিসকে নতুন করে আলোচনার প্রস্তাব দিয়েছে ইউরোপের প্রভাবশালী দেশ জার্মানি ও ফ্রান্স। মঙ্গলবারই নতুন প্রস্তাব সহ ইউরোজোনের নীতি নির্ধারকদের সাথে সিপ্রাসের বৈঠক হওয়ার কথা রয়েছে। আর গ্রিসকে ইউরোজোনে রেখেই সংকট সমাধানের আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস। এদিকে অর্থমন্ত্রী থেকে পদত্যাগের পর ইয়ান্নিস ভারুফাকিসের স্থলাভিষিক্ত হয়েছেন গ্রিসের উপপররাষ্ট্রমন্ত্রী ইউক্লিড সাকালোতোস। ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে গ্রিকদের শক্ত অবস্থানের কারণে সুর পাল্টেছে ট্রয়কা। তাই এতদিন নানা আশঙ্কার কথা শুনিয়ে আসলেও সোমবার গণভোটে ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে না জয়যুক্ত হওয়ার পর গ্রিসকে নতুন করে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। সেই সাথে চলতি সপ্তাহের মধ্যেই গ্রিসকে নতুন ঋণ চুক্তির জন্য একটি প্রস্তাব দেওয়ারও আহ্বান জানান তারা। তবে প্রস্তাবটি যেন পুরো ইউরোজোনের কাছে গ্রহণযোগ্য হয় সে বিষয়েও গ্রিসকে সতর্ক করে দেন তারা। গ্রিসের গণভোটকে আমি সম্মান করি। গণতান্ত্রিক এবং সার্বভৌম দেশের মানুষ এ ধরনের একটা সিদ্ধান্ত নিতেই পারে, কিন্তু গ্রিসের এই গণভোট কিংবা পরবর্তী ঋণ চুক্তির ব্যাপারে পুরো ইউরোজোন কি সিদ্ধান্ত নেবে সেটাই এখন ভাবনার বিষয়। তবে আলোচনার পথ এখনো খোলা। দাতাগোষ্ঠীর কাছে বিতর্কিত ইয়ান্নিস ভারুফাকিসের পদত্যাগের পর নতুন করে গ্রিসের অর্থমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ইউক্লিস সাকালাতোস। এদিকে গ্রিসকে ইউরোজোনের অন্তর্ভুক্ত রেখে ঋণ সংকট সমাধানের আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস। আমরা এমন একটা সমাধানের প্রত্যাশা করছি যেন গ্রিসের চলমান সংকটেরও সমাধান হয় আর গ্রিস যেন ইউরোজোনেই থাকে। ইউরোজোনের নীতি নির্ধারকদেরও আমি সেই লক্ষ্যেই কাজ করার আহ্বান জানাচ্ছি। গ্রিসের ব্যাংকিং খাতে বিপর্যয় নামলে যুক্তরাষ্ট্রে খুব একটা নেতিবাচক প্রভাব পড়বে না, কিন্তু এটা পুরো ইউরোপের অর্থনীতিতে প্রভাব ফেলবে। গ্রিসের ব্যাংকগুলোতে জরুরি অর্থ সহায়তা দেওয়ার ব্যাপারে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক এখনো কোনো সিদ্ধান্ত না নেয় বুধবার পর্যন্ত গ্রিসের ব্যাংকগুলো বন্ধ থাকবে বলে জানিয়েছে দেশটির ব্যাংকিং অ্যাসোসিয়েশন। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। ইউরোজোন আর গ্রিসের টানাপোড়েনের মধ্যেও গত 4 বছরের মধ্যে বর্তমানে সবচেয়ে দ্রুত গতিতে এগিয়ে চলছে ইউরোজোনের অর্থনীতি। চাঙ্গা হয়ে উঠেছে এই অঞ্চলের উৎপাদন ও সেবা খাতের কার্যক্রম। আর এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে একসময়ের সংকটগ্রস্ত দেশ স্পেন।
এবারে গ্রীষ্মে দাবদাহটা যেন একটু বেশি, আর আবহাওয়ার মতোই উষ্ণ এখন স্পেনের অর্থনীতি। শীতল আড়মোড়া ভেঙে জেগে উঠেছে দেশটির সেবা খাত। মার্কেটের হিসেবে জুনে বিভিন্ন সেবা কোম্পানির ক্রয় ব্যবস্থাপনার সূচক ছিল 56%-এরও বেশি। গত 8 বছরের মধ্যে গত জুনে দেশটিতে সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। স্পেন সরকারের আশা চলতি বছর দেশে প্রবৃদ্ধি হবে 3.3%। স্পেনকে এ পর্যায়ে আসতে বহু কঠিন পথ পাড়ি দিতে হয়েছে। সবচেয়ে বেশি কষ্ট করেছে দেশটির শ্রমিকরা। দফায় দফায় তাদের মজুরি ছাঁটা হয়েছে এবং পড়তে হয়েছে মূল্যস্ফীতির মুখে, যেমনটা হয়েছে আয়ারল্যান্ড ও পর্তুগালে। গ্রিসের বেলায়ও আমরা তেমনটাই দেখছি। গেল মাসে প্রত্যাশা অনুযায়ী প্রবৃদ্ধি হয়েছে ইতালি, জার্মানি এবং ফ্রান্সেও। বছরের দ্বিতীয় প্রান্তিক তাই স্বস্তিতেই কেটেছে তাদের। বিশ্লেষকরা মনে করছেন বামপন্থী সরকার ক্ষমতায় এলে অনিশ্চয়তা থাকতো না গ্রিস অর্থনীতিতেও। গ্রিস সরকার সব শর্ত মেনে নিলে আজ স্পেনের মতো ভালো অবস্থানে থাকতো তারা। ইউরোজোনের প্রত্যাশা অনুযায়ী এগিয়ে চলার পেছনে ইসিবির প্রণোদনা কার্যক্রম সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। তবে কোম্পানিগুলো পণ্যের দাম কমানোয় ভোক্তা ব্যয় বাড়ায়, তাও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নাজিয়া শাকুর, সময় সংবাদ। আবার জানিয়ে দিচ্ছে সময় বাণিজ্যের শিরোনামগুলো। গেল 4 দশকেও সাফল্য নেই বিমা খাতে। নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতা ও নীতিগত জটিলতাকে দুষছেন সংশ্লিষ্টরা। লোকবল সংকটের অজুহাত কর্তৃপক্ষের। রমজানের মাঝামাঝিতেই রাজধানীতে জমে উঠেছে জাকাতের কাপড়ের বেচা বিক্রি। বগুড়ায় শপিং মল থেকে ফুটপাতেও ক্রেতাদের ভিড়। নিরাপত্তা জোরদারের দাবি ব্যবসায়ীদের। কলকারখানার বিষাক্ত বর্জ্যে দূষিত হচ্ছে রাজধানীর চারপাশের নদ নদী। পরিবেশ দূষণের পাশাপাশি বাড়ছে রোগ ব্যাধি। সরকারি হুঁশিয়ারির পরও নেই উদ্যোগ। এবং চট্টগ্রাম মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নেই হাউসকিপিং ও গার্মেন্টস ট্রেডের আধুনিক যন্ত্রপাতি। সুবিধা পাচ্ছেন না বিদেশগামীরা। আবাসন সমস্যা চরমে। দর্শক, এই ছিল সময় বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।